তো রিসোর্স কনসেপ্ট অ্যান্ড থিওরি, প্রথমে এই টপিকটা নিয়ে আলোচনা করব। দেখো, রিসোর্স কথাটা থেকে বুঝতে পারছো যে রি মানে হচ্ছে পুনরায়, আর সোর্স মানে হচ্ছে তোমার উৎস, অর্থাৎ যে সমস্ত উৎস থেকে পুনরায় বা বারংবার মানুষের চাহিদা পূরণ হয় সেগুলোকে আমরা সম্পদ বলে থাকি। সেই সমস্ত উৎসগুলোকে আমরা কিন্তু সম্পদ বলে থাকি। তো এইভাবে কিন্তু রিসোর্স কথাটা এসেছে। তো রিসোর্স বলতে কি বোঝাচ্ছে? রিসোর্সটা আমরা ইকোনমিক জিওগ্রাফির ক্ষেত্রে যদি আমরা দেখি, অর্থাৎ অর্থনৈতিক ভূগোলে যদি আমরা দেখি, তাহলে তার ইউটিলিটি এবং ফাংশনাবিলিটি দুটো বিষয় রয়েছে। এই দুটোই তাকে থাকতে হবে, অর্থাৎ কার্যকারিতা থাকতে হবে। কার্যকারিতা বলতে তোমার কাজ করার ক্ষমতাটাকে বোঝাচ্ছে, আর তোমার ইউটিলিটি বলতে উপযোগিতা বা অভাব মোচনের ক্ষমতা, যেটা মানুষের চাহিদা পূরণ করে, মানুষের অভাব মোচন করে, এরকম আহ, বৈশিষ্ট্যটা থাকতে হবে। তো যাই হোক, আমরা দেখি যে ফিজিক্যাল এনভায়রনমেন্ট, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন বিষয়গুলোই রয়েছে, এবং সেগুলোকে আমরা প্রযুক্তিগত আমাদের যে প্রযুক্তি বল, সেটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু বিভিন্ন সম্পদে সেটাকে পরিণত করি, বা আগে যেটা সম্পদ হিসাবে গণ্য হতো না, মানুষ সেটা উন্নত প্রযুক্তির মাধ্যমে সেটা সম্পদ হিসাবে পরিণত করছে। তো যাই হোক, আমাদের এই যে রিসোর্স কাকে বলে যদি দেখি, বেসিক্যালি ইফ সামথিং ইজ ইউজফুল টু পিপল দেন ইট ক্যান বি কল্ড এ রিসোর্স, অর্থাৎ যেটা মানুষের ব্যবহারে লাগে, বা মানুষের বেসিক্যালি মানুষের যেটা দরকারি জিনিস বা সেরকম কিছু, সেটাকে আমরা রিসোর্স বলে থাকি। বর্ডার সেন্সে যদি আমরা দেখি, তাহলে বিভিন্ন বিষয়গুলো যেগুলোর তোমার ইউটিলিটি থাকবে, ফাংশনাবিলিটি থাকবে, এগুলোই আমরা রিসোর্স বলে থাকি। ন্যাচারাল রিসোর্স বলতে প্রকৃতি থেকে যে সম্পদগুলো পাই, যেমন ধরো ল্যান্ড, এয়ার, সি, এগুলোকে রিসোর্স বলা হবে। ন্যাচারাল প্রোডাক্ট, যেটা সমস্ত কিছু ন্যাচারাল রিসোর্সেস। এবারে আমরা সম্পদ শাস্ত্রকার জিমারম্যান, তার কথা আমরা জানবো। সম্পদ শাস্ত্রকর জিমারম্যান, তিনি কিন্তু সম্পদ কাকে বলে বা রিসোর্স কাকে বলে সেটা নিয়ে বিষয়টা বলার চেষ্টা করেছেন। তিনি একটা বই লিখেছেন, বইটার নাম বইটার কভার পেজ তোমরা দেখতে পাচ্ছ, ওয়ার্ল্ড রিসোর্সেস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ পৃথিবীর সম্পদ সমূহ ও শিল্প। তো যাই হোক, এই যে বইটা তিনি লিখেছেন, তিনি 1951-এ তার এই বইতে সম্পদ সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করেছেন, এবং সেখানে তিনি বলছেন, তিনি কিন্তু একজন রিসোর্স ইকোনমিস্ট বলা যেতে পারে, এবং তাকে আমরা সম্পদ শাস্ত্রকার হিসাবেই জানি। তিনি অর্থনৈতিক ভূগোলে সম্পদ রিলেটেড বিভিন্ন আলোচনা তিনি করেছেন। তো এই সম্পদ শাস্ত্রকর জিমারম্যান, তার মতে রিসোর্স বলতে যেটা বোঝাচ্ছে, তিনি রিসোর্স বলতে তিনি কোনো বস্তু বা পদার্থকে তিনি বোঝাচ্ছেন না, তিনি বোঝাচ্ছেন ওই বস্তু বা পদার্থের যে কার্যকারিতা, অর্থাৎ কাজ করার ক্ষমতা, যেটার মাধ্যমে মানুষের চাহিদা পূরণ করে, বেসিক নিডস গুলো পূরণ হয়, সেটাকেই তিনি সম্পদ বলতে সেটাকেই তিনি বুঝিয়েছেন। জিমারম্যানের যে ডেফিনেশন, সেখানে আমরা দেখতে পাচ্ছি, দ্য ওয়ার্ল্ড রিসোর্সেস ডাজ নট রিফার টু থিং অর এ সুইটেবল বাট টু এ ফাংশন হুজ থিংস। যাই হোক, এখানে রিসোর্স বলতে যেটা বোঝাচ্ছে তিনি, সেটা হচ্ছে তোমার কোনো বস্তু বা পদার্থ, সেটা কিন্তু সম্পদ নয়। অর্থাৎ সম্পদ হবে বস্তু নিরপেক্ষ, বস্তুর কার্যকারিতা বা উপযোগিতা, এই সমস্ত বিষয়গুলোকে তিনি সম্পদ বলার চেষ্টা করেছেন। এবং সেখানে তোমার বিভিন্ন প্রাকৃতিক সম্পদের পাশাপাশি মানুষের জ্ঞান, বুদ্ধি, শ্রম, নৈপুণ্য, সমস্ত কিছুকেই তিনি সম্পদ হিসাবে তুলে ধরার চেষ্টা করেছেন। তো যাই হোক, সম্পদ সৃষ্টির ক্ষেত্রে তিনটে প্রধান উপাদান থাকে: মানুষ, সংস্কৃতি এবং হচ্ছে প্রকৃতি। তো মূলত মানুষের জ্ঞান, বুদ্ধি, সমস্ত কিছুকে কাজে লাগিয়ে প্রকৃতির বিভিন্ন উপাদানগুলোকে, মানুষের সংস্কৃতিকে হাতিয়ার করে সব বস্তুগুলোকে কিন্তু মানুষ সম্পদ হিসাবে পরিণত করে, বা যেগুলো আগে সম্পদ হিসাবে গণ্য হতো না, সেগুলো মানুষ, দেখা যাচ্ছে যে মানুষ তার শিক্ষা, শ্রম, নৈপুণ্য, সমস্ত কিছুকে কাজে লাগিয়ে, টেকনোলজি, সমস্ত কিছুকে কাজে লাগিয়ে সে কিন্তু আজকে সম্পদের যে ইউটিলিটিটা সে বাড়িয়ে তুলেছে, সম্পদের পরিমাণটা বেড়ে চলেছে, বা সম্পদের যে তোমার অলিকপুঞ্জ ব্যাপারটা, সেটাও কিন্তু বেড়ে চলেছে। পরিমাণ কম থাকলে সে বুদ্ধি বলে, টেকনোলজিকে কাজে লাগিয়ে সেটার পরিমাণটাকে সে কিভাবে তার কার্যকারিতাটাকে বাড়ানো যায়, সেই দিকে সে কিন্তু সে চেষ্টা করছে। তো যাই হোক, মানুষের ভূমিকা কিন্তু এখানে খুবই উল্লেখযোগ্য ভূমিকা। এখানে কতগুলো ডেফিনেশন রয়েছে রিসোর্সের ডেফিনেশন গুলো আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। প্রথমত, এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল সায়েন্স, সেখানে রিসোর্সের ডেফিনেশন রয়েছে। এখানে বলা হচ্ছে, রিসোর্সেস আর দ্য দোজ অ্যাসপেক্ট অফ ম্যানস এনভায়রনমেন্ট হুইচ রেন্ডার পসিবল অর ফেসিটেবল
facilitate the satisfaction of human wants and the attainment of social objective। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল সায়েন্সে বলা হচ্ছে যে সম্পদ হচ্ছে মানুষের পরিবেশের সেই সমস্ত বিষয় যেগুলো মানুষের চাহিদা পূরণ করে, সামাজিক উদ্দেশ্য সাধন করে, অথবা যেগুলো চাহিদা উদ্দেশ্য সাধনের সম্ভাবনা রয়েছে, একটা তোমার পজিটিভিটি রয়েছে। তারপরে যে বিষয়টা রয়েছে দেখো, anything which may have some functions not only satisfy human demand at a given end but also to ensure preservation of biosphere should be considered as resource। এখানে আর্থ সামিট অর্থাৎ বসুন্ধরা সম্মেলনে ব্রাজিলের রিও ডি জেনিরোতে যে সম্মেলনটা হয়েছিল বসুন্ধরা সম্মেলন বা আর্থ সামিট 1992-তে, সেখানে সম্পদ সম্পর্কে বলা হচ্ছে যা কিছু তার কার্যকারিতার মাধ্যমে মানুষের চাহিদা পূরণের সাথে সাথে মোটামুটি জৈব পরিমণ্ডলকে সংরক্ষণ করে বা সংরক্ষণের ব্যাপারটাকে নিশ্চিত করে, সেটা কি আমরা সম্পদ হিসাবে বিবেচনা করা উচিত আমাদের, সেটাই বলা হচ্ছে আর্থ সামিটের যে ডেফিনেশন রয়েছে সেখানে। এবারে আমরা রিসোর্সের কতগুলো ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, বৈশিষ্ট্যগুলো রয়েছে, বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। দেখো এখানে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো রয়েছে। প্রথমত আমরা দেখব ফাংশনাবিলিটি অর্থাৎ কার্যকারিতা। কার্যকারিতা বলতে কাজ করার ক্ষমতা, যেটা কোনো বস্তু বা অবস্তু সেটার একটা কাজ করার ক্ষমতা থাকতে হবে, তবেই সেটা কিন্তু সম্পদ হতে হবে। যেমন কয়লাটা কিন্তু সম্পদ নয়, কয়লার যে কাজ করার ক্ষমতা, কয়লা পুড়ি আমরা তাপশক্তি পাই, সেটাই কিন্তু সম্পদ। তারপরে যেটা রয়েছে ইউটিলিটি বা উপযোগিতা। উপযোগিতা সম্পদের দ্বিতীয় প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উপযোগিতা। মেইনলি ফাংশনাবিলিটি, ইউটিলিটি, এই দুটো বৈশিষ্ট্যই কিন্তু সম্পদের ক্ষেত্রে প্রধান বৈশিষ্ট্য। এই দুটো বৈশিষ্ট্য যদি কোনো কারণে যদি পূরণ না করে, এই দুটো শর্ত যদি পূরণ না করে, তাহলে সেটাকে কিন্তু আমরা সম্পদ বলে গণ্য করব না। তো যাই হোক, ইউটিলিটি বলতে উপযোগিতা, যেটা হচ্ছে মানুষের অভাব মোচনের ক্ষমতা, মানুষের চাহিদা পূরণের ক্ষমতা। মানুষের যেটা চাইছে সেটা যদি পূরণ করতে পারে তবেই সেটাকে রিসোর্স বলা যেতে পারে। যেমন খাদ্য, বস্ত্র, সমস্ত কিছুই মানুষের চাহিদা পূরণ করে, বেসিক নিডস যেগুলো। অক্সিজেন, মানুষের শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন। উর্বর কৃষি জমি মানুষের খাদ্য তৈরির জন্য যথেষ্ট সহায়ক। মানুষের শিক্ষা দীক্ষা সমস্ত কিছুই কিন্তু এই ইউটিলিটি বা উপযোগিতা রয়েছে, তো তার জন্য এগুলো কিন্তু রিসোর্স। তারপরে যেটা রয়েছে ইউজেবিলিটি অর্থাৎ ব্যবহারযোগ্যতা। কোনো বস্তুকে তখনই সম্পদ বলা যাবে সেটার একটা ব্যবহারযোগ্যতা রয়েছে, অর্থাৎ কার্যকারিতা উপযোগিতা যেটা রয়েছে সেটা যেন ব্যবহারিক হয়, অর্থাৎ ইউজেবল হয়। দেখা গেল এমন জায়গায় কোন একটা সম্পদ রয়েছে যার কোনো ব্যবহারিক কার্যকারিতা উপযোগিতা নেই, তাহলে সেটাকে সম্পদ বলা যাবে না। যেমন কলকাতার মাটির নিচে যদি কোনো খনিজ তেল সম্পদ থাকে, তাহলে সেটার কোনো মানে ব্যবহারিক কার্যকারিতা নেই, সেটা ভিতরেই আছে, বাইরে কোনো বের করার কোনো সম্ভাবনা নেই, বা সেটার জন্য কোনো প্রযুক্তিবিদ্যা এখনো নেই, তো তার জন্য এটাকে সম্পদ বলা যাবে না। বা আন্টার্কটিকার ভূগর্ভে সঞ্চিত খনিজ সম্পদ, সেটারও কোনো সম্ভাবনা নেই, ব্যবহারযোগ্যতা নেই। তারপরে যেটা রয়েছে দেখো, সিঙ্গেল ডিরেকশন অ্যান্ড মাল্টি ডিরেকশন, অর্থাৎ একমুখিতা বহুমুখিতা উভয় রকমের থাকতে পারে। কোনো বস্তু বা অবস্তুর কার্যকারিতা উপযোগিতা একমুখী হতে পারে, বহুমুখীও হতে পারে। যেমন জল, জল সম্পদ, মানুষের তৃষ্ণা মেটাচ্ছে, আবার জলটা জলসেচে কাজে লাগছে, জলের মাধ্যমে জলপথে পরিবহন, জল নিকাশি ব্যবস্থা, জলবিদ্যুৎ উৎপাদন, যেরকমটা আমরা মাল্টিপারপোজ রিভার ভ্যালি প্রজেক্টে যেরকমটা আমরা দেখি। তারপরে রয়েছে ট্যানজিবল থিং অর্থাৎ বস্তুযোগ্যতা, বস্তুগত রূপ। কোনো সম্পদের বস্তুগত রূপটা থাকতেও পারে আবার নাও থাকতে পারে। বিশেষ করে যে সমস্ত প্রাকৃতিক সম্পদগুলো যেগুলো মূলত ট্যানজিবল বা স্পর্শযোগ্য, সেগুলোর একটা বস্তুগত রূপ রয়েছে, কিন্তু মানুষের যে সমস্ত বুদ্ধিমত্তা, জ্ঞান, প্রকৌশল সমস্ত কিছুর কিন্তু একটা বস্তুগত রূপ নেই, সেটাকে কিন্তু আমরা সম্পদ বলছি। অর্থাৎ বস্তুগত রূপ থাকতেও পারে নাও থাকতে পারে। তারপরে যেটা রয়েছে ইউনিভার্সাল ডিমান্ড অর্থাৎ বিশ্বজনীন বা বিশ্বব্যাপী চাহিদা থাকতে হবে। কোনো সম্পদকে, কোনো বস্তুকে সম্পদ তখনই বলা যাবে যার বিশ্বব্যাপী চাহিদা রয়েছে। যেমন কয়লা, খনিজ তেল, জল, এগুলোর বিশ্বব্যাপী চাহিদা রয়েছে। তারপরে লিমিটেশন বা সীমাবদ্ধতা অর্থাৎ সম্পদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সীমাবদ্ধতা বা সীমিত যোগান। যেমন কয়লা, লোহা, এই সমস্ত সম্পদগুলো কিন্তু একটা সীমাবদ্ধ তার ভান্ডার রয়েছে। কিন্তু কিছু কিছু সম্পদ রয়েছে সেগুলো কিন্তু যতই আমরা ব্যবহার করি না কেন তার কোনো লিমিটেশন নেই, যতই ব্যবহার করি আবার সেটা পূরণ হয়ে যায়, পূরণশীল সম্পদ। যেমন জল, বাতাস, সূর্যালোক, এগুলো হতে পারে। অ্যাকসেপ্টেবিলিটি বা গ্রহণযোগ্যতা যদি আমরা দেখি, তাহলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত সম্পদগুলো কিন্তু সমস্ত ধর্মের মানুষের কাছে যে গ্রহণযোগ্য হবে সেটা কিন্তু বলা যাবে না। যেমন ধর্মীয় বিধিনিষেধের জন্য হিন্দুরা কিন্তু গোমাংস ভক্ষণ করে না, সুতরাং গোমাংস
মুসলিমদের কাছে সম্পদ হতে পারে, কিন্তু হিন্দুদের কাছে কিন্তু কখনোই সম্পদ নয়। তারপরে যেটা রয়েছে সার্ভিসিবিলিটি, অর্থাৎ প্রয়োগযোগ্যতা, অর্থাৎ যে দ্রব্য বা বস্তু যত ভালোভাবে মানুষের চাহিদা পূরণ করতে পারবে, মানুষের পরিষেবা দিতে পারবে, যার প্রয়োগযোগ্যতা যত বেশি, যার পরিষেবা প্রদান ক্ষমতা যার যত বেশি, যে সম্পদের যত বেশি, সেটাই কিন্তু সেটাকে সম্পদ বলে তত বেশি গণ্য হবে। যেমন জলবিদ্যুতের তুলনায় তাপবিদ্যুতের প্রয়োগযোগ্যতা বা সার্ভিসিবিলিটি কিন্তু অনেক বেশি বলা যেতে পারে। অ্যাক্সেসিবিলিটি অর্থাৎ সুগম্যতা যে বিষয়টা রয়েছে, অর্থাৎ উন্নত পরিবহন ব্যবস্থার সাপেক্ষে কোনো বস্তুকে সম্পদে পরিণত করা হয়, তার পূর্ণাঙ্গ ব্যবহার করা হয়। যেমন আন্টার্কটিকায় আমরা দেখি যে আন্টার্কটিকা অনেক খনিজ সম্পদ রয়েছে, কিন্তু তার পূর্ণাঙ্গ ব্যবহার করতে পারছি না, সেটা দুর্গম এলাকা, পরিবহন ব্যবস্থার অপ্রতুলতা, এই ব্যবস্থাগুলোর জন্য। তারপরে যেটা রয়েছে চেঞ্জেবিলিটি, অর্থাৎ পরিবর্তনশীলতা। যেহেতু উন্নত সংস্কৃতির সাথে সাথে তোমার জ্ঞান, প্রযুক্তিবিদ্যা, কর্মদক্ষতা, শ্রম নৈপুণ্য যত বেশি উন্নত হচ্ছে, তত মানুষ তত বেশি সম্পদ সৃষ্টি করছে, সম্পদের কার্যকারিতা বাড়ছে, আর সম্পদের যে ধারণা সেটাও কিন্তু পরিবর্তনশীল হচ্ছে। তারপরে যেটা রয়েছে ইকো ফ্রেন্ডলিনেস, অর্থাৎ কিছু কিছু সম্পদ পরিবেশ বান্ধব, যেমন পরিবেশের ক্ষতি করে না, যেমন সৌরশক্তি, জলবিদ্যুৎ শক্তি, বায়ু শক্তি, এই সমস্ত বিষয়গুলো রয়েছে, এগুলো অবশ্যই ইকো ফ্রেন্ডলি বলা যেতে পারে, পরিবেশ বান্ধব। তারপরে যেটা রয়েছে অ্যাবিলিটি টু প্রিজার্ভ বায়োস্ফিয়ার। আমরা দেখেছি যে 1992-তে আর্থ সামিট বা বসুন্ধরা সম্মেলনে, সেখানে কিন্তু যে রিসোর্সের যে ডেফিনেশন প্রদান করা হয়েছে, সেখানে পরিষ্কার বলা হয়েছে যে সম্পদের যে ডেফিনেশন, সেখানে বলা হয়েছে শুধুমাত্র ইউটিলিটি, ফাংশনাবিলিটি থাকলেই হবে না, তার সঙ্গে সঙ্গে জীবমণ্ডলের যে সংরক্ষণ সেটাকেও এনশিওর করতে হবে, সুনিশ্চিত করতে হবে। এবারে আমরা ফাংশনাল থিওরি অফ রিসোর্স বা সম্পদের যে কার্যকারিতা তত্ত্ব রয়েছে, সেই তত্ত্বটার দিকে আমরা চলে যাব। মূলত জিমারম্যানের এই যে সম্পদের কার্যকারিতা তত্ত্ব, এই তত্ত্বের মাধ্যমে জিমারম্যান মূলত সম্পদের ব্যবহার এবং উপলব্ধির ক্ষেত্রে যে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি রয়েছে, সেটাকেই তিনি অবতারণা করার চেষ্টা করেছেন। যদিও জিমারম্যানের আগে কিছু কিছু বিজ্ঞানী, যেমন মিচেল, মার্শাল, বাউম্যান, এরাও কিন্তু সম্পদের কার্যকারিতা সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করেছিলেন। তবুও বলা যেতে পারে জিমারম্যানের যে তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি, সেটা কিন্তু প্রথম একটা তাত্ত্বিক ধারণা পাওয়া যায়। এর আগে যদিও ওরা ব্যাখ্যা করেছিলেন, কিন্তু সঠিক ব্যাখ্যা আমরা কিন্তু এই জিমারম্যানের ফাংশনাল থিওরি, এই তত্ত্ব অনুযায়ী আমরা পেয়ে থাকি। তো যাই হোক, এখানে কতগুলো বিষয় রয়েছে। আমরা ফাংশনাল থিওরি যদি সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডটা দেখি, তাহলে আমরা দেখব যে মূলত আর্থসামাজিক প্রেক্ষাপট যদি বিশ্লেষণ করি, তাহলে প্রথম বিশ্বযুদ্ধ এবং 30-এর দশকের বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মন্দাটা হয়েছিল, সেখানে ইউরোপ এবং আমেরিকার মানুষদের কাছে সম্পদ সম্পর্কে সচেতন করে তোলাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য বলা যেতে পারে। এই প্রসঙ্গেই মূলত এই ফাংশনাল থিওরি অফ রিসোর্স এটা গড়ে ওঠে। এই যে ফাংশনাল থিওরি অফ রিসোর্স এর যে সেন্ট্রাল থিমটা রয়েছে বা মেইন যে বিষয়টা রয়েছে, মূল কথাগুলো যেটা রয়েছে, দেখো এখানে দেখানো হয়েছে বিষয়টা। কোনো বস্তুর যদি কার্যকারিতা থাকে, তবেই সেটা সম্পদ বলা যেতে পারে। যেমন শক্তি সম্পদ হতে পারে, নদীর জল হতে পারে, উর্বর কৃষি জমি হতে পারে। কোনো বস্তুর থেকে যদি কার্যকারিতাটা মাইনাস হয়ে যায়, যদি প্লাস হয়ে যায় তবে সম্পদ, যদি মাইনাস হয়ে যায় তাহলে কিন্তু সেটা সম্পদ নয়। যেমন ধরো ভূগর্ভস্থ খনিজ দ্রব্য, যেটা দুর্গমতার কারণে আমরা বের করতে পারি না, বা যেটা তোমার দেখা যাচ্ছে যে তোমার অনুৎপাদক কৃষি জমি, যেখানে উর্বরতার অভাবের জন্য আমরা কোনো চাষবাস আমরা করতে পারছি না, বা যে সমস্ত জলটা দূষিত জল, যেটা ব্যবহারের অযোগ্য বা পানীয় করার অযোগ্য, সেক্ষেত্রে সেটাকে আমরা সম্পদ বলতে পারবো না। তারপরে যেটা রয়েছে, দেখো কোনো বস্তু বা সংস্কৃতি, সেটাকেও কিন্তু তার যদি কার্যকারিতা থাকে, তাহলে কিন্তু তাকে আমরা সম্পদ হিসাবে তুলে ধরতে পারবো। যেমন তোমার শিক্ষাকে সম্পদ বলা যাবে, মানুষের শ্রম নৈপুণ্যকে সম্পদ বলা যাবে, মানুষের স্বাস্থ্যই সম্পদ বলা হয়, কর্মদক্ষতা, এগুলোকেও কিন্তু সম্পদ বলা যাবে। তারপরে যেটা রয়েছে, কোনো অবস্তু বা সংস্কৃতি, সেটার যদি কার্যকারিতা না থাকে, তাহলে কিন্তু সেটাকে সম্পদ বলা যাবে না। যেমন অন্ধবিশ্বাসকে সম্পদ আমরা বলতে পারি না, কুসংস্কারকে আমরা সম্পদ বলতে পারি না, যুদ্ধকে আমরা সম্পদ বলতে পারি না, যেগুলো মানুষের কোনো
উপযোগিতা কার্যকারিতা তো একদমই নেই বলা যেতে পারে, বা মানুষের উপকারের থেকে ক্ষতি সাধন করে বেশি, সেগুলোকে আমরা কিন্তু কখনোই সম্পদ হিসাবে তুলে ধরতে পারি না। যেমন অন্ধবিশ্বাস হতে পারে, কুসংস্কার হতে পারে, যুদ্ধ হতে পারে, বর্ণ বৈষম্য হতে পারে, এগুলোকে কিন্তু আমরা কখনোই সম্পদ বলতে পারবো না। তারপরে সম্পদের কার্যকারিতাও যদি না থাকে, একটা সম্পদ একসময় হয়তো সম্পদ ছিল, একটা উর্বর কৃষি জমি, সেখানে সেখানকার জমি যথেষ্ট শস্য শ্যামলা ছিল, কিন্তু একটা সময় দেখা যাচ্ছে যে ওই উর্বরতা শক্তিটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, তখন অনুর্বর হয়ে যাচ্ছে জমিটা, তখন কিন্তু সেটা সম্পদ হিসাবে গণ্য হবে না। বা কোনো কারণে মহামারী বা খরার কারণে বা বন্যার কারণে কোনো সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, সেই সম্পদটা কিন্তু ধীরে ধীরে সম্পদ বলা যাবে না তখন আর। তো যাই হোক, মানুষের চাহিদা বেসিক নিডস গুলো এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। মানুষের অন্ন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই তিনটে হচ্ছে মানুষের বেসিক নিডস। এগুলো না হলে কিন্তু মানুষ কখনোই বেঁচে থাকতে পারবে না। তো যাই হোক, এই বেসিক নিডস গুলো পূরণের সাথে সাথে মানুষের আরো যে সমস্ত নিডস গুলো রয়েছে, সেগুলো পূরণ করার দিকে মানুষ কিন্তু সচেষ্ট হয়। এখানে খাদ্যর জন্য কিন্তু মানুষ জমির উপর নির্ভরশীল, জলাশয়ের উপর নির্ভরশীল। জমি থেকে মানুষ চাষবাস করে, জলাশয় থেকে মৎস্য আহরণ করে। কৃষিকাজের মধ্যে আবার পশুপালন, খাদ্যশস্য ফলন, এই সমস্ত বিষয়, বিভিন্ন বিষয়গুলো রয়েছে। বস্ত্র আবার আমরা পাচ্ছি দেখো, তুলো থেকে, পাট থেকে, রেশম থেকে, পশম থেকে, কৃত্রিম তন্তু থেকে, এই বিষয়গুলো থেকে আমরা পাচ্ছি। বাসস্থান তৈরির জন্য আমরা আমাদের বিভিন্ন বিষয়গুলো আমাদের লাগছে, লৌহ ইস্পাত, সিমেন্ট, ইট, কাঠ, বনজ বিভিন্ন দ্রব্য, সমস্ত কিছুই কিন্তু আমাদের লাগছে। তো যাই হোক, এই যে যে ইস্পাত, ইট, সিমেন্ট, এগুলো কিন্তু আমরা ভারী মাঝারি শিল্প থেকে আমরা পাই। এগুলোর উপর বেস করে বিভিন্ন শিল্পগুলো গড়ে উঠেছে। এবারে আমরা ডাইরেক্ট স্টেজেস গুলোতে যে আমরা চলে যাব, যেটা ফাংশনাবিলিটি থিওরি যেটা রয়েছে, সম্পদের কার্যকারিতা তত্ত্ব, সেখানে কতগুলো স্টেজ বা পর্ব রয়েছে। পর্বগুলোর দিকে আমি চলে যাব। দেখো, প্রথম পর্যায়ে বা প্রথম পর্বে যদি আমরা দেখি, তাহলে এখানে সম্পদের কার্যকারিতা সবার কাছে সমান রয়েছে। এখানে সম্পদ হচ্ছে প্রকৃতির দান, এরকমটাই বোঝানো হচ্ছে। কার্যকারিতা সবার কাছে সমান রয়েছে, এবং সম্পদ সম্পর্কে এখানে অর্থনৈতিক ধারণার অভাব রয়েছে বলা যেতে পারে। মানুষ এখানে এখানে মানুষের যে টেকনোলজি, সেটা একদমই উন্নত নয়, একদমই নেই বলা চলে। অর্থনৈতিক ধারণার অভাব রয়েছে। মানুষ তখনও কিন্তু ফুড গ্যাদারিং ইকোনমিতে বিশ্বাসী, সংগ্রহভিত্তিক ক্রিয়াকর্মে নিযুক্ত থাকে। প্রকৃতির যা কিছু দান, মানুষ সেগুলোকেই সম্পদ হিসাবে মনে করে। সম্পদের সর্বত্র সমান কার্যকারিতা রয়েছে, এটাই আমরা প্রথম পর্বে আমরা দেখতে পাই। সম্পদের কার্যকারিতার তত্ত্বের দ্বিতীয় পর্যায়ে যদি আমরা যাই, তাহলে আমরা দেখব যে সম্পদের যে কায়িক পরিশ্রম, সেটা ধীরে ধীরে বাড়ছে। সম্পদের কার্যকারিতা, সেটাও ধীরে ধীরে বাড়ছে। কার্যকারিতা সম্পর্কে অপেক্ষাকৃত উন্নত ধারণা তৈরি হচ্ছে। সম্পদ সম্পর্কে অর্থনৈতিক ধারণার এখানে অভাব নয়, এটা উন্নতি হবে, সরি। এখানে সম্পদ সম্পর্কে অর্থনৈতিক ধারণার একটা উন্নতি ঘটানোর চেষ্টা করা হচ্ছে। ফুড গ্যাদারিং ইকোনমি থেকে ধীরে ধীরে অ্যাগ্রো বেসড ইকোনমিতে মানুষ কনভার্ট হচ্ছে। এই বিষয়গুলোকে আমরা কিন্তু দেখতে পাই যে দ্বিতীয় পর্যায়ে বিষয়টা রয়েছে। সম্পদের কার্যকারিতা তত্ত্বে দ্বিতীয় পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি কৃষিক্ষেত্রের বিকাশ হচ্ছে। তারপরে যেটা রয়েছে থার্ড ফেজ, থার্ড স্টেজে যদি আমরা দেখি, তাহলে সম্পদের উৎপাদন মানুষের কারিগরি দক্ষতার উপর নির্ভরশীল হচ্ছে, এবং সম্পদ সৃষ্টির যে ক্রমবর্ধমান হার, সেটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। এটাই আমরা দেখতে পাই। তৃতীয় পর্যায়ে আমরা দেখছি প্রকৃতির দানটাকে, ফ্রি গিফট অফ নেচারটাকে আমরা প্রযুক্তিগত বলে বলিয়ান হয়ে সম্পদ সৃষ্টি করছি, এবং সেটার যে সম্পদটা আমরা তৈরি করছি, সেটা আবার মডার্ন টেকনোলজির সাহায্যে সেই রিসোর্সটাকে আমরা আরো মডিফাই করে কি করে আরো উন্নততর সম্পদ সৃষ্টি করা যায়, সেই চেষ্টায় আমরা সচেষ্ট রয়েছি। যেমন এখানে খনিজ তেলকে প্রযুক্তি বলে আমরা পেট্রোল, ডিজেল, কেরোসিন তৈরি করছি, এবং এগুলো থেকেও উন্নততর প্রযুক্তিকে হাতিয়ার করে আমরা বিভিন্ন ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রিগুলো বা অনুসারী শিল্পগুলো কিন্তু আমরা গড়ে তোলার চেষ্টা করছি, পেট্রো রাসায়নিক পণ্যের উৎপাদন করার চেষ্টা করছি। এবারে চতুর্থ পর্যায়ে রয়েছে। চতুর্থ পর্যায়ে আমরা যে বিষয়টা দেখছি, দেখো, চতুর্থ পর্যায়ে যদি আমরা দেখি, এখানে অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য সম্পদ প্রায় নিঃশেষিত হওয়ার যোগান বলা যেতে পারে। সম্পদের ক্রমহ্রাসমান যোগান ও কার্যকারিতা রয়েছে। ধীরে ধীরে কার্যকারিতাটা সম্পদের ক্রমহ্রাসমান কার্যকারিতা বলা যেতে পারে। সম্পদটা মানুষের অবিবেচনা প্রসূত ব্যবহারের জন্য, মানুষের অতিরিক্ত চাহিদা পূরণ করার জন্য, যথেষ্ট সম্পদ উত্তোলনের জন্য, সম্পদ ব্যবহারের জন্য সম্পদটা ধীরে ধীরে অবলুপ্ত হচ্ছে, নিঃশেষিত হচ্ছে। তার জন্য
সম্পদের যে কার্যকারিতা বা ফাংশনাবিলিটি ধীরে ধীরে কমে যাচ্ছে। চতুর্থ পর্যায়ে এটা আমরা দেখতে পারি। এবারে আমরা ডিটারমিনেন্টস অফ ফাংশনাবিলিটি অফ রিসোর্স, অর্থাৎ সম্পদের যে কার্যকারিতা তার কতগুলো নির্ধারক রয়েছে বা ডিটারমিনেন্টস রয়েছে, এই বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করব। দেখো, প্রথমত যেটা রয়েছে ডিমান্ড, অর্থাৎ চাহিদা। মানুষের দুই ধরনের চাহিদা রয়েছে, বেসিক নিডস, অন্ন বস্ত্র বাসস্থানের যে চাহিদা সেটাই হচ্ছে মানুষের বেসিক নিডস, এবং বেসিক নিডস পূরণ করার পরে মানুষের বিভিন্ন কালচারাল নিডস গুলো রয়েছে, সেগুলো তখন মানুষ পূরণ করার জন্য সচেষ্ট হয়, যেমন শিক্ষা, বিদ্যুতের চাহিদা, মানুষের ভোগ্য পণ্য, অন্যান্য পরিষেবামূলক চাহিদাগুলো রয়েছে। তারপরে যেটা রয়েছে টেকনোলজি। টেকনোলজিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর বলা চলে। আমরা অ্যাকারম্যানের যে সম্পদ, মানব সম্পদ যে রিজনগুলো রয়েছে, সেখানে আমরা টেকনোলজিটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসাবে তুলে ধরি, যেটা আমরা পপুলেশন জিওগ্রাফিতে আলোচনা করব পরবর্তী ক্ষেত্রে, ম্যান অ্যাজ রিসোর্স। তারপরে আমরা টাইম যে বিষয়টা রয়েছে, অর্থাৎ সময়ের একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কারণ কারিগরি বিদ্যা আগেরকার সময়ে ছিল না, তখন কিন্তু এত সম্পদের কার্যকারিতা বাড়ানো সম্ভব হয়নি। এখন মানুষের কারিগরি বিদ্যার এত উন্নতি হয়েছে, প্রযুক্তিবিদ্যার এত উন্নতি হয়েছে, মানুষ কিন্তু তার যে সম্পদের যে কার্যকারিতা সেটা কিন্তু বহুলাংশে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। তারপরে যেটা রয়েছে দেখো, প্লেস লোকেশন, অর্থাৎ সম্পদের একটা স্থান, সেটাও কিন্তু সমস্ত সম্পদ একটা নির্দিষ্ট জায়গায় থাকবে তা কিন্তু নয়। বিভিন্ন সম্পদ বিভিন্ন জায়গাতে রয়েছে, বিশেষ করে যে সমস্ত গচ্ছিত সম্পদগুলো রয়েছে। কিন্তু যে সমস্ত সম্পদগুলো মূলত তোমার ইকো ফ্রেন্ডলি যে সম্পদগুলো রয়েছে, সেগুলো কিন্তু সব জায়গায় রয়েছে, যেমন সূর্য কিরণ, তারপরে বায়ু শক্তি, জলশক্তি, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। জলশক্তিটা যদিও যেখানে জল রয়েছে সেখানেই থাকবে, বায়ু শক্তি, সূর্য শক্তি, এগুলো সব জায়গায় রয়েছে, ভূমি সম্পদ সেগুলো রয়েছে। এবারে আমরা দেখো রিসোর্সের এখানে কতগুলো বিষয় রয়েছে, রিসোর্স, রেসিস্ট্যান্স, নিউট্রাল স্টাফ, এই বিষয়গুলো একটু দেখবো। রিসোর্স মূলত তিন প্রকার, ন্যাচারাল রিসোর্স, হিউম্যান রিসোর্স, কালচারাল রিসোর্স, এই তিনটে ভাগ রয়েছে। প্রাকৃতিক সম্পদ, এগুলো বিস্তারিত আমরা সম্পদের শ্রেণী বিভাগে আলোচনা করব। মূলত সম্পদের বলা যেতে পারে সম্পদ সৃষ্টির ক্ষেত্রে সম্পদকে কাজে লাগিয়ে সেটাকে আবার উন্নত সম্পদে পরিণত করছে, যেমন ইউরেনিয়াম, থোরিয়াম, মোনাজাইট বালি থেকে প্রযুক্তিকে কাজে লাগিয়ে ইউরেনিয়াম, থোরিয়াম, প্লুটোনিয়াম, সেটা আবার উন্নত প্রযুক্তি জ্ঞানকে কাজে লাগিয়ে পারমাণবিক বিদ্যুৎ তৈরি করছে। তো প্রযুক্তি জ্ঞানহীন মানুষ, যেটাকে তোমার ছোট হাতের MAN বলা হয়, এবং প্রযুক্তি সম্পন্ন মানুষ, যেটাকে বড় হাতের MAN বলা হয়। তো যাই হোক, প্রযুক্তি সংক্রান্ত এই মানুষের পরিণত হয়েছে মানুষের এই প্রযুক্তিবিদ্যা সংস্কৃতিকে হাতিয়ার করেই। তারপরে যেটা রয়েছে দেখো, রেসিস্ট্যান্স, অর্থাৎ বাধা। সম্পদ সৃষ্টির ক্ষেত্রে বিভিন্ন বাধাগুলো রয়েছে। ন্যাচারাল রেসিস্ট্যান্স বা প্রাকৃতিক বাধাগুলির মধ্যে প্রবল ঘূর্ণিঝড়, বিধ্বংসী বন্যা, বজ্রপাত, এগুলো ন্যাচারাল রেসিস্ট্যান্স বলা যেতে পারে। সোশ্যাল রেসিস্ট্যান্স বা সামাজিক বাধার মধ্যে রয়েছে কুসংস্কার, অশিক্ষা, অজ্ঞতা, এই বিষয়গুলো রয়েছে। ইকোনমিক রেসিস্ট্যান্সের মধ্যে দারিদ্রতা, অপুষ্টি, বিষয়গুলো রয়েছে। হিউম্যান রেসিস্ট্যান্সের মধ্যে তোমার যুদ্ধ, জনাধিক্যতা, তারপরে ধর্মবিদ্বেষ, এই বিষয়গুলো রয়েছে। যাই হোক, এগুলো হচ্ছে মানুষের সম্পদ সৃষ্টির ক্ষেত্রে বিভিন্ন বাধা। তো যাই হোক, মানুষ কিন্তু তার কার্যকারিতা, উপযোগিতা, নিরপেক্ষ বস্তু, প্রথম অবস্থায় নিরপেক্ষ বস্তুতে সমস্ত কিছুই থাকে, এবং এগুলোকে মানুষের যখন কার্যকারিতা, উপযোগিতা বাড়িয়ে তোলে নিরপেক্ষ বস্তু, তখন কিন্তু সেটা সম্পদ হিসাবে গণ্য হয়। এবারে আমরা জেনে নেব তাহলে নিরপেক্ষ বস্তু বা নিউট্রাল স্টাফ কাকে বলে। পরিবেশ থেকে যে সমস্ত উপাদানগুলো সম্পদ রূপে গণ্য হয় না, আবার মানুষের ক্ষেত্রে বাধাও সৃষ্টি করে না, সেই উপাদানগুলোকেই আমরা কিন্তু নিরপেক্ষ উপাদান বলবো বা নিউট্রাল স্টাফ বলবো। অর্থাৎ এর পজিটিভিটি, নেগেটিভিটি কোনো কিছুই নেই। প্রাচীনকালে মানুষের খনিজ তেলের ব্যবহার জানতো না বলে খনিজ তেলের কোনো উপযোগিতা তাদের কাছে ছিল না। অর্থাৎ সেই সময় খনিজ তেল সম্পদও নয়, আবার বাধাও নয়, এটাই হচ্ছে নিরপেক্ষ উপাদান। যদিও এটা সময় বিশেষে পরিবর্তন হয়েছে। রিসোর্স পারসেপশন বা সম্পদের যে উপলব্ধি যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব সম্পদের উপলব্ধি ব্যাপারটা, এটাও স্থানকাল এবং সংস্কৃতি নিরপেক্ষ নয় বলা যেতে পারে। কারণ সংস্কৃতি স্থানকালের পরিবর্তনের সাথে সাথে সংস্কৃতি নিরপেক্ষ নয়, স্থানকাল পরিবর্তনের সাথে সাথে সম্পদের ধারণা, ব্যবহারটা বদলে যায়, এই বিষয়গুলো রয়েছে। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে নিরপেক্ষ কোনো বস্তুকে মানুষ কিন্তু প্রযুক্তির বলে সম্পদে পরিণত করছে। তার পারসেপশন যখন তার বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, তার কার্যকারিতাও বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, তবেই কিন্তু তার উন্নততর সম্পদ সৃষ্টি হচ্ছে।
এখানে এক্সাম্পলে রয়েছে খনি থেকে কয়লা আহরণ, প্রথম স্তরের উপলব্ধি, শক্তি সম্পদ হিসাবে কয়লার ব্যবহার করা হচ্ছে এবং দ্বিতীয় স্তরের উপলব্ধির ক্ষেত্রে সম্পদের পারসেপশন বেড়ে যাচ্ছে, তখন ধাতু নিষ্কাশনে উন্নততর কয়লাগুলোকে ব্যবহার করা হচ্ছে। এভাবেই কিন্তু পারসেপশনটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এবারে আমরা ফ্যান্টম পাইল একটা কনসেপ্ট রয়েছে, ফ্যান্টম পাইল সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব, যেখানে সম্পদের কার্যকারিতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমরা ফ্যান্টম পাইল, এটাকে বাংলাতে আমরা অলিকপুঞ্জ বলে থাকি বা কাল্পনিক বস্তু বলে থাকি। এর একটা সূত্র রয়েছে, সূত্রটা বোঝো তাহলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে পি ইকুয়াল টু পি মানে হচ্ছে এখানে ফ্যান্টম পাইল এফ মাইনাস পি মাইনাস এফ ইন্টু ও মাইনাস এল। এখানে আমরা দেখবো ব্র্যাকেটের মধ্যে কি রয়েছে, ও মাইনাস এল। ও মানে হচ্ছে সম্পদের অ্যাকচুয়াল যে অ্যামাউন্ট সেটা হচ্ছে ও, এবং এল মানে হচ্ছে কতটুকু লস হয়েছে, ব্যবহারজনিত হ্রাস পেয়েছে, সেটা হচ্ছে এল। অর্থাৎ ব্যবহার কমানোর পরে কতটুকু রয়েছে তাকে আমরা যদি এফ দিয়ে গুণ করি, এফ বলতে এখানে কত গুণ কার্যকারিতা বাড়ানো হয়েছে, ওই সম্পদের কার্যকারিতা আগে যা ছিল তার থেকে কত গুণ বৃদ্ধি পেয়েছে, সেটা হচ্ছে এফ। তো যাই হোক, এভাবে যদি আমরা একটা হিসাব করি যে ধরা যাক কোনো একটা ব্যক্তি মানে নির্দিষ্ট সম্পদের পরিমাণ ছিল তোমার 5,000 টন এবং সেটার ব্যবহার মানে মোটামুটি 1,000 টন, ব্যবহারজনিত হ্রাসের পরিমাণ হচ্ছে 1,000 টন, অর্থাৎ তার পরিমাণটা থাকছে মোটামুটি 4,000 টন, এবং সেটার কার্যকারিতা কিন্তু আগের থেকে 5 গুণ বেড়ে গেছে। অর্থাৎ 5,000 থেকে 1,000 বিয়োগ করলে 4,000, এতে 5 দিয়ে গুণ করলে 20,000 হয়। 20,000টাই হচ্ছে কাল্পনিক বস্তু বলা যেতে পারে। অর্থাৎ উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা 20,000 টন যেটা পাচ্ছি সেটা কিন্তু অ্যাকচুয়াল তার যে পরিমাণ সেটা কিন্তু 5,000 মাইনাস 1,000 অর্থাৎ 4,000 টন। অনুন্নত প্রযুক্তিতে যেটা 4,000 টন যেটা, সেটাই কিন্তু উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে সেটার কার্যকারিতা বাড়িয়ে সেটাই কিন্তু হয়ে যাচ্ছে 20,000 টন। এটাই কিন্তু আমরা ফ্যান্টম পাইলের যে কনসেপ্ট সেটা থেকে আমরা পাই। তো যাই হোক, ফ্যান্টম পাইল, অরিজিনাল পাইল হচ্ছে এইটা, কিন্তু এখানে কার্যকারিতা বাড়ানোর জন্যই কালো অংশটা কিন্তু তৈরি হয়েছে, আর এই অংশটা ব্যবহারের ফলে ধীরে ধীরে কমে গেছে। তো যাই হোক, ফ্যান্টম পাইলের যে অলিকপুঞ্জের যে ধারণা, এটা কিন্তু আমরা সম্পদের কার্যকারিতা বাড়িয়ে তার যে আপেক্ষিক সঞ্চয়টা সেটা কিন্তু বাড়িয়ে তুলছে। এক কথায় বলা যেতে পারে এটা কিন্তু যে সম্পদ বাড়ছে এটা কিন্তু আমরা চোখে দেখতে পারবো না, বাট অনুভবে আমরা বুঝতে পারবো, কারণ যেহেতু তার ফাংশনাবিলিটি বেড়েছে, তার ইউটিলিটি বেড়েছে, তার জন্য কিন্তু এটাকে আমরা অলিকপুঞ্জ হিসাবে তুলে ধরছি। কারণ যত উন্নত প্রযুক্তির দিকে যাবে ততই কিন্তু ফাংশনাবিলিটি, ইউটিলিটি ততই বাড়বে, ততই কিন্তু অলিকপুঞ্জের ধারণাটা ততই বেশি গ্রহণযোগ্য হবে। তো যাই হোক, আজকের প্রথম এইটুকুই আলোচনা ছিল, এরপরে অন্য টপিকে চলে যাব। যেটুকু আলোচনা হলো সবাই ঠিকঠাক বুঝতে পারলে কিনা আমাকে একটু জানো। ক্লাসে যারা রয়েছে একটু রেসপন্স করবে। অরিজিনাল ফাইলের প্রথম ছবিটা দেখান, আরেকবার বলো। আরেকবার বলো, ঠিকঠাক শুনতে পেলাম না, আরেকবার একটু বলো। এই ছবিটা হ্যাঁ, এই ছবিটা বলো। কোথায় বুঝতে পারোনি বলো আমাকে। আমি দেখবো মানে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি গ্রুপে পাঠিয়ে দেবো, তো পরে অসুবিধা নেই, তখন দেখে নিও ভালো করে। যদি অসুবিধা হয়, স্যার বুঝতে অসুবিধা আমাকে পরে বলবে। স্যার হ্যাঁ বলো। বলছিলাম যে এই যে আপনার ক্লাসটা স্যার রেকর্ড কিভাবে করব আমি সমস্তটাই। তোমার করার দরকার নেই তো, আমি রেকর্ড করে আমি তো গ্রুপে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি গ্রুপে পাঠিয়ে দেবো রেকর্ড করে। ঠিক আছে, এবারে আমি পরের টপিকে চলে যাচ্ছি। দেখো, এরপরে আমরা আরো অনেকগুলো টপিক, তো একটু ওই জন্য তাড়াহুড়ো। এবার দেখো আমরা চলে যাব রিসোর্স ক্রিয়েটিং স্যার একটা ফ্যাক্টরস একটা এন্ড বিষয় প্রসেস। জানতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই স্যার বলো। বলছিলাম যে ব্যবহারিক ভূগোল এটা স্যার মানে আমি তো নতুন আজকে ক্লাসে জয়েন করলাম, ব্যবহারিক হ্যাঁ হ্যাঁ, ভূগোলের বিষয়টা এটা কি শেষের দিকে করাবেন? না এটা তো আলোচনা হয়ে গেছে, পরে অসুবিধা হলে তখন পরে দেখবো। তুমি যেগুলো রেকর্ডিং ক্লাসগুলো দেখে নেবে, নোটস গুলো দেখে নেবে, পরে অসুবিধা হলে তুমি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করবে। মানে সময় খুব কম, তো ওই জন্য জানি না পারবো কিনা আবার নতুন করে রিভাইজ করার জন্য। তো যাই হোক, মানে একটু এগুলো আমার স্যার পরে আমাকে ব্যবহারিক বলো। হ্যাঁ ভূগোলটা একটু প্রবলেম। ঠিক আছে স্যার। ঠিক আছে, এগুলো পরে আমাকে বলো, ক্লাসের টাইম একটুখানি দেখো, অনেক কিছু আলোচনার আছে, তো আলোচনাটা ঠিকঠাক শোনো, এগুলো পরে আমাকে বলো। আচ্ছা দেখো, এবারে আচ্ছা আমরা ঠিক আছে। রিসোর্স ক্রিয়েটিং ফ্যাক্টর অ্যান্ড প্রসেস এই আলোচনায় চলে যাব, সম্পদ সৃষ্টির উপাদান এবং প্রক্রিয়া সমূহ। দেখো, রিসোর্স ক্রিয়েটিং ফ্যাক্টরের মধ্যে তিনটে বিষয় রয়েছে। কি কি বিষয় রয়েছে দেখো, নেচার, ম্যান অ্যান্ড কালচার।
অর্থাৎ মানুষ, প্রকৃতি এবং সংস্কৃতি, তিনটি হচ্ছে সম্পদ সৃষ্টির প্রাথমিক উপাদান বলা যেতে পারে। মানুষ কি করে, মানুষ সংস্কৃতিকে হাতিয়ার করে, কালচারটাকে হাতিয়ার করে বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক সম্পদগুলো রয়েছে, প্রকৃতিতে প্রদত্ত যে সমস্ত সামগ্রীগুলো রয়েছে, যেগুলো আমরা ন্যাচারাল গিফট হিসাবে জানি বা নেচারে যেগুলো আমরা পাচ্ছি আর কি, সেইগুলোকে, সংস্কৃতিকে হাতিয়ার করে সেই সমস্ত সামগ্রীগুলোকে মানুষ কিন্তু সম্পদে পরিণত করছে। সুতরাং সম্পদ সৃষ্টির কেন্দ্রবিন্দুতে কিন্তু রয়েছে বলা যেতে পারে মানুষ। মানুষই কিন্তু সম্পদ সৃষ্টি করছে। মানুষের জ্ঞান, বুদ্ধি, কর্মদক্ষতা সমস্ত কিছুর সাহায্যে কিন্তু মানুষ সম্পদ সৃষ্টি করছে। তো রিসোর্স ক্রিয়েটিং ফ্যাক্টর হিসাবে আমরা মানুষের ব্যাপারটাই কিন্তু এখানে মুখ্য বা কেন্দ্রবিন্দুতে মানুষ রয়েছে, এটা আমরা বলতে পারি। এবং বলা যেতে পারে সম্পদ সৃষ্টির ক্ষেত্রে প্রকৃতি যে সুর বেঁধে দেয় মানুষকে, সেই সুরেই কিন্তু মানুষ সংস্কৃতিকে হাতিয়ার করে, সেই সুরেই কিন্তু সংস্কৃতির বিনায় মানুষ তারই মূর্ছনা তোলে বলা যেতে পারে। এখানে আমরা দেখব রিসোর্স ক্রিয়েটিং যে ফ্যাক্টরগুলো রয়েছে তার মধ্যে ম্যান উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে থাকে। রোল অফ ম্যান ইন রিসোর্স ক্রিয়েশন যদি আমরা দেখি, তাহলে এখানে আমরা তিনটে রোল দেখতে পাচ্ছি। রোল অফ ম্যান এস এ প্রডিউসার অফ রিসোর্সেস, রোল অফ ম্যান অ্যাজ কনজিউমার অফ রিসোর্সেস, রোল অফ ম্যান অ্যাজ ডিস্ট্রয়ার অফ রিসোর্সেস, অর্থাৎ সম্পদের উৎপাদনকারী, সম্পদের ভোগকারী, সম্পদের বিনাশকারী, তিনটি হিসাবেই রয়েছে। এবং এদের মধ্যে এই দুটো বিষয়কে কিন্তু জিমারম্যান, সম্পদ শাস্ত্রকার জিমারম্যান, ডুয়াল রোল অফ ম্যান ইন রিসোর্স ক্রিয়েশন, অর্থাৎ সম্পদ সৃষ্টির ক্ষেত্রে মানুষের দ্বৈত ভূমিকা, এই দুটোকেই বুঝিয়েছেন। এখানে সম্পদের উৎপাদন করছে মানুষ, সম্পদের ব্যবহার করছে, সবার সম্পদের বিনাশ করছে, সমস্ত কিছুর মূলেই কিন্তু মানুষ রয়েছে। তো যাই হোক, এবারে অত কিছু বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, পরে বিষয়গুলো পড়ে নেবে। রিসোর্স ক্রিয়েটিং ফ্যাক্টর, এবারে আমরা নেচার অর্থাৎ প্রকৃতি বিষয়টা আমি চলে যাচ্ছি। দেখো, প্রকৃতির বিভিন্ন সম্পদ প্রকৃতিতেই পাওয়া যায়। রোল অফ নেচার ইন রিসোর্স ক্রিয়েশন, সম্পদ সৃষ্টির ক্ষেত্রে প্রকৃতির যে ভূমিকাটা রয়েছে, যদি আমরা দেখি সম্পদ সৃষ্টির ক্ষেত্রে, তাহলে প্রকৃতির বিভিন্ন ভূমিকা রয়েছে। কখনো বন্ধু হিসাবে, কখনো শত্রু হিসাবে, কখনো পজিটিভ ভূমিকা, কখনো নেগেটিভ রোল প্লে করে। তো যাই হোক, প্রকৃতির যে ভূমিকাটা রয়েছে, তো যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে নেচার ফ্রেন্ড অ্যান্ড ফয়, অর্থাৎ বন্ধু কখনো শত্রু। যেমন অনুকূল জলবায়ু, উর্বর জমি, সেক্ষেত্রে বন্ধু হচ্ছে মানুষের। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে প্রবল জলোচ্ছ্বাস, ঝড়ঝঞ্ঝা, অগ্নুৎপাত, খরা, অনুর্বর জমি, লবণাক্ত জমি, চির তুষারবৃত অঞ্চল, সেটা কিন্তু মানুষের শত্রু হয়ে যাচ্ছে। তখন মানুষ সেখানে সম্পদ সৃষ্টি করতে পারছে না। এবারে নেচার বাউন্টিফুল অ্যান্ড ন্যাগার্টলি, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে প্রাচুর্যময় এবং কৃপণ প্রকৃতি রয়েছে। কখনো প্রকৃতি মানুষের সামনে প্রাচুর্যের, সম্পদের প্রাচুর্যময় অংশ হিসাবে তুলে ধরে, আবার কখনো প্রকৃতি কৃপণ ভাবে নিজেকে তুলে ধরে। মানুষের প্রকৃতির যে উদারময়তা বা প্রকৃতির প্রাচুর্যতা, এটা আমরা দেখতে পাই যে বিভিন্ন যে খনিজ সম্পদগুলো উত্তোলন হয়, কখনো মানুষের অভাব পূরণ করে। বা দেখা যাচ্ছে যে ভারতের যে মরুস্থলী, যেটা কিন্তু প্রকৃতি কৃপণতা বলা যেতে পারে, কারণ ওখানে যে একটা প্রাকৃতিক বাধা রয়েছে, যেখানে কৃষিকাজের অপ্রতুলতা রয়েছে, তো তার জন্য কিন্তু সেখানে সম্পদ সৃষ্টি করা যাচ্ছে না। বা আন্টার্কটিকার ভূগর্ভে যে খনিজ সম্পদ, সেটা কিন্তু সম্পদে পরিণত করতে পারছে না। এই সমস্ত কিছু বাধা থাকতেই পারে। তারপরে নেচার কনস্ট্যান্ট অ্যান্ড চেঞ্জিং, অর্থাৎ প্রকৃতি কখনো স্থিতিশীল, কখনো পরিবর্তনশীল। যেমন প্রকৃতির সংস্কৃতিকে, মানুষের সংস্কৃতি যত পরিবর্তন হচ্ছে, প্রকৃতিও তত পরিবর্তন হচ্ছে। মানুষ প্রকৃতির বৃষ্টিকেই নিয়ে মানুষ থাকেনি, বরং মানুষ কিন্তু কৃত্রিম বৃষ্টিপাতও তৈরি করছে। যেমন জলভরা মেঘের মধ্যে সিলভার আয়োডাইড পদার্থ জলভরা মেঘের মধ্যে ছড়িয়ে দিয়ে মানুষ কিন্তু আর্টিফিশিয়াল রেইনফল তৈরি করার চেষ্টা করছে। তারপর এখানে দেখো, সম্পদ সৃষ্টির ক্ষেত্রে প্রকৃতির মাটি পাচ্ছে, বায়ু পাচ্ছে, জল পাচ্ছে, খনিজ দ্রব্য পাচ্ছে, এগুলোকে হাতিয়ার করে কিন্তু বিভিন্ন বিষয়গুলো মানুষ তৈরি করছে। সম্পদ সৃষ্টিতে মেইন হচ্ছে প্রকৃতির একটা ভূমিকা কিন্তু রয়েছে, বিশেষ ভূমিকা। মানুষের ক্রমবর্ধমান চাহিদা যত বাড়ছে, ততই মানুষ সম্পদ বেশি বেশি সৃষ্টি করছে। মানুষের শিক্ষা প্রযুক্তি যত বাড়ছে, সংস্কৃতি তত উন্নত হচ্ছে। প্রতিরোধের অপসারণ ঘটিয়ে, যে সমস্ত তোমার প্রতিরোধগুলো রয়েছে, সেগুলোর অবসান ঘটিয়ে মানুষ কিন্তু তত বেশি সম্পদ সৃষ্টির ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করছে। বলা যেতে পারে সম্পদ সৃষ্টির ক্ষেত্রে আগের যে সম্পদ, তার থেকে বলা বাহুল্য তার উপযোগিতা, তার গ্রহণযোগ্যতা, তার কর্মদক্ষতা, তার সমস্ত কিছুই কিন্তু বেড়ে চলেছে। প্রকৃতি নিরপেক্ষ উপাদান হিসেবে
থাকে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে মানুষের প্রযুক্তি বুদ্ধিমত্তা দেখিয়ে কিন্তু মানুষ পরবর্তী ক্ষেত্রে সম্পদ সৃষ্টি করে। এবারে রোল অফ কালচার ইন রিসোর্স ক্রিয়েশন, অর্থাৎ সম্পদ সৃষ্টির ক্ষেত্রে সংস্কৃতির যে ভূমিকা রয়েছে, সংস্কৃতি কথাটার ধারণা কিন্তু অত্যন্ত ব্যাপক। মানুষের যা কিছু তাই সংস্কৃতি। সংস্কৃতি ব্যাপক অর্থে বললে জিমারম্যানের ভাষায় বলা যেতে পারে মানুষের শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান, অভিজ্ঞতা, ধর্ম, মার্জিত ব্যবহার, আদিম প্রবৃত্তির দমন, যুদ্ধের পরিবর্তে সংঘাতের পরিবর্তে সহযোগিতার মনোভাব, বন্য আইনের পরিবর্তে ন্যায়ের প্রতিষ্ঠা, সুবিচারের প্রতিষ্ঠা, সমস্ত কিছুকে কিন্তু মানুষের এই সমস্ত গুণাবলীকেই আমরা কিন্তু সংস্কৃতি বলতে পারি। তো যাই হোক, সংস্কৃতি ব্যাপারটাকে কিন্তু আমরা কখনোই বস্তুগত দৃষ্টিভঙ্গিতে আমরা দেখতে পারি না, যদিও বস্তুগত দৃষ্টিভঙ্গিতে মানুষের কিছু কালচার সেটা হয়ে যায় সংস্কৃতি, যেমন মানুষের যন্ত্রপাতি, বাড়িঘর, কলকারখানা, এগুলো মানুষ সংস্কৃতিকে হাতিয়ার করে তৈরি করেছে ঠিকই, কিন্তু এগুলো হচ্ছে ট্যানজিবল বা বস্তুগত। কিন্তু বেশিরভাগ সংস্কৃতিগত গুণ যেটা মানুষের মধ্যে রয়েছে, যেমন শিক্ষা, জ্ঞান, মানুষের চিন্তা ভাবনা, ন্যায় বিচার, অভিজ্ঞতা, সমস্ত কিছুই কিন্তু একটা অবস্তুগত রূপ রয়েছে, অর্থাৎ ইনট্যানজিবল। তো যাই হোক, প্রকৃতি, মানুষ, সংস্কৃতি, এই তিনটের জন্যই কিন্তু সম্পদটা সৃষ্টি হয় বলা চলে। সম্পদ সৃষ্টির ক্ষেত্রে সমস্ত কিছুরই কিন্তু একটা ভূমিকা রয়েছে বলা যেতে পারে। মিশেল একটা কথা বলছেন, মানুষের জ্ঞানই হচ্ছে সম্পদের সৃষ্টিকর্তা, সমস্ত সম্পদের সৃষ্টিকর্তা হচ্ছে মানুষের জ্ঞান। প্রয়োগ কৌশল, মানুষের যে প্রয়োগ কৌশল সেটাই কিন্তু কোনো জড়বস্তুকে মূল্যবান সম্পদে পরিণত করে, এই কথাটা বলছেন হ্যামিল্টন। এই সমস্ত বক্তব্যগুলো মনে রাখার চেষ্টা করবে, এখানেও বিষয়টা ওটাই বলা হয়েছে, নতুন করে আর আলোচনার কিছু নেই। মিশেল বলছেন জ্ঞানী হলো সম্পদের সৃষ্টিকর্তা বলা চলে। তো যাই হোক, মানুষ হচ্ছে সম্পদ সৃষ্টির কেন্দ্রবিন্দুতে রয়েছে বলা যেতে পারে। তো জিমারম্যান প্রযুক্তিগতভাবে উন্নত মানুষকে কিন্তু বড় হাতের MAN এভাবেই তুলে ধরার চেষ্টা করেছেন। এবারে আমরা লাস্ট টপিকে আলোচনায় চলে যাব। দেখো, পরবর্তীতে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সম্পদের শ্রেণী বিভাগ ও সম্পদ সংরক্ষণ। এইগুলো থেকেই MCQ গুলো বেশি আসে। সম্পদ, স্যার ধরা যাক, একটা বিষয় জানতে চাচ্ছি, সম্পদের জনক তাহলে E.W. জিমারম্যান, সেক্ষেত্রে সম্পদের জননী বলা যেতে পারে, মানুষের জ্ঞানকে সম্পদের জননী বলা যেতে পারে কি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলা যেতে পারে। মানুষের মানে জ্ঞানই একটা বইয়ে সকল সম্পদ সৃষ্টির মূলে রয়েছে, যেহেতু সম্পদের মানুষের শিক্ষা, জ্ঞান, শিক্ষা, এগুলোকেই, চিন্তা ভাবনা, এগুলোকেই জননী বলা যেতেই পারে, সম্পদ সৃষ্টির জননী। হ্যাঁ তো যাই হোক, ঠিক। এবারে আমরা সম্পদের শ্রেণী বিভাগে আমরা চলে যাচ্ছি। দেখো, সম্পদের শ্রেণী বিভাগ, সম্পদের সংরক্ষণ বিষয়টায় আমরা চলে যাচ্ছি। এখানে বেসিক অফ ক্লাসিফিকেশন, সম্পদের শ্রেণী বিভাগের যে ভিত্তিগুলো রয়েছে, ভিত্তিগুলো অনুযায়ী আমরা সম্পদের যে শ্রেণী বিভাগ সেটা আমরা আলোচনা করব। প্রথমত আমরা দেখছি অন দ্য বেসিস অফ রিসোর্স ক্রিয়েটিং ফ্যাক্টর। এর আগেই যেটা আমরা আলোচনা করলাম, রিসোর্স ক্রিয়েটিং ফ্যাক্টর তিনটে রয়েছে, ম্যান, কালচার আর হচ্ছে নেচার, প্রকৃতি, মানুষ, সম্পদ। তো বেসিক অফ ক্লাসিফিকেশন যদি আমরা দেখি, অন দ্য বেসিস অফ রিসোর্স ক্রিয়েটিং ফ্যাক্টর, ক্যাটাগরি অফ রিসোর্স রয়েছে তিনটে। ন্যাচারাল রিসোর্স অর্থাৎ প্রাকৃতিক সম্পদ, যেমন সূর্য কিরণ, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, মৃত্তিকা, নদী, খনিজ পদার্থ, সমস্ত কিছুই হচ্ছে প্রাকৃতিক সম্পদ, প্রকৃতি থেকে প্রদত্ত সম্পদ। হিউম্যান রিসোর্স, যেটা ব্যক্তি বা গোষ্ঠীবদ্ধ মানুষের যখন সম্পদ সৃষ্টির উপাদান হয়ে যায় সেটাই মানবিক সম্পদ বলা যেতে পারে, যেমন জনবন্টন, জনঘনত্ব, কর্মদক্ষতা, শ্রম নৈপুণ্য, উদ্ভাবনী ক্ষমতা, সমস্ত কিছু হচ্ছে হিউম্যান রিসোর্স। তারপরে দেখো কালচারাল রিসোর্স বা সাংস্কৃতিক সম্পদ, মানুষের শিক্ষা, শিল্প, এই যে বিষয়গুলো রয়েছে, জ্ঞান, নৈপুণ্য, তো এইগুলোকে বলা যেতে পারে মানুষের সাংস্কৃতিক সম্পদ। তো হিউম্যান রিসোর্সের মধ্যে মূলত জনবন্টন, জনঘনত্ব, শ্রম নৈপুণ্য, এই বিষয়গুলো রয়েছে, কিন্তু মানুষের জ্ঞান, শিক্ষা, বুদ্ধিমত্তা, অভিজ্ঞতা, সমস্ত কিছু হচ্ছে কালচারাল রিসোর্স। তো যাই হোক, আমরা অন দ্য বেসিস অফ ক্রিয়েটিং রিসোর্স ক্রিয়েটিং ফ্যাক্টর, অন দ্য বেসিস অফ ক্রিয়েটিং ফ্যাক্টর, রিসোর্সেস আর three types, like natural resource such as salt, water, petroleum, natural vegetation, coal, etc. Second type is human resource such as work, ability, health, population, knowledge, labor, etc. And third type is cultural resource. For example of cultural resource,
These are education, knowledge, technology, organization, different kinds of industry and communication system, etc. এবারে দেখো based on biological factor, রিসোর্স দুই প্রকার রয়েছে, অর্গানিক রিসোর্স অ্যান্ড ইনঅর্গানিক রিসোর্স। অর্গানিকটাকে আমরা বায়োটিক রিসোর্সও বলতে পারি বা জৈব সম্পদ, যেটা জীব জগৎ থেকে যে সম্পদগুলো পাওয়া যায়, যেমন ফর এক্সাম্পল রয়েছে তোমার ফিশ, ফরেস্ট, ক্যাটেল মানে গবাদি পশু, এই সমস্ত বিষয়গুলো রয়েছে, জীবজন্তু, মৎস্য, স্বাভাবিক, উদ্ভিদ, দুগ্ধ, পশম, সমস্ত কিছু হচ্ছে বায়োটিক অর্গানিক রিসোর্স বলা যেতে পারে। অ্যাবায়োটিক অর ইনঅর্গানিক রিসোর্স বা অজৈব সম্পদ, যেগুলো প্রাণহীন জড়বস্তু বলা যেতে পারে, ফর এক্সাম্পল ওয়াটার, মিনারেল এটসেট্রা, অক্সিজেন, সোলার এনার্জি, মিনারেল, সমস্ত কিছু বলা যেতে পারে। সম্পদের যে স্থায়িত্ব অন দ্য বেসিস অফ পার্মানেন্সি অফ রিসোর্স, সেটার ভিত্তিতে যদি আমরা দেখি ক্ষয়িষ্ণুতা অনুযায়ী, একটা হচ্ছে সঞ্চিত বা গচ্ছিত বা ক্ষয়িষ্ণু বা অপুনর্ভব সম্পদ, একটা হচ্ছে প্রবাহমান, অফুরন্ত, পুনর্ভব বা পূরণশীল অবাধ সম্পদ। তো বিভিন্ন নামে বিভিন্ন সময় চিহ্নিতকরণ করা হয়, তো নামগুলোর ক্ষেত্রে সার্থকতা কতখানি সেটা আমরা দেখার চেষ্টা করব। প্রথমত ক্ষয়িষ্ণু সম্পদ কেন বলা হয়, কারণ যতই ব্যবহার করে মানুষ ততই ধীরে ধীরে ক্ষয় পেয়ে যায়, ধীরে ধীরে কমে যায় ব্যবহার, অর্থাৎ যেগুলো গচ্ছিত সম্পদ ধীরে ধীরে মানুষের ক্রমবর্ধমান ব্যবহারের ফলে ধীরে ধীরে শেষ হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো যতই মানুষ ব্যবহার করে সময়ের পরিপ্রেক্ষিতে দীর্ঘ সময়ে সম্পদের পরিমাণটা ধীরে ধীরে কমে যায়। তো কিছু সম্পদ রয়েছে আবর্তনীয় গচ্ছিত সম্পদ, যেগুলো মূলত আবর্তনীয় গচ্ছিত সম্পদ সেগুলোকেই বলে, যেটা মূলত কিছু সময় পরে কমে যাচ্ছে ঠিকই, কিন্তু একটা সময়ে আবার বাড়িয়ে নেওয়া যায়। এগুলোকে আমরা আবর্তনশীল গচ্ছিত সম্পদ বা বলা যেতে পারে রিভলভিং ফান্ড রিসোর্স বলি। যেমন তোমার লোহা, অ্যালুমিনিয়াম, এগুলো তো খনিজ পদার্থ, এগুলো ক্রমাগত ব্যবহারের ফলে একটা সময় কমে যায়, কিন্তু পুরনো লোহা বা অ্যালুমিনিয়াম গলিয়ে আবার কিন্তু নতুন আমরা দ্রব্য তৈরি করতে পারি ওই সমস্ত কিছু দিয়ে। পুরনো কাগজ দিয়ে আমরা সেগুলোকে মডিফাই করে নতুন কাগজ কারখানায় আমরা তৈরি করতেই পারি। তো এগুলোকে আমরা আবর্তনীয় গচ্ছিত সম্পদ আমরা বলতে পারি। এবারে যেটা রয়েছে অবাধ বা অক্ষয়িষ্ণু সম্পদ, যেটা কখনোই শেষ হয় না, সেটাই হচ্ছে অবাধ বা অক্ষয়িষ্ণু সম্পদ বলা যেতে পারে, যেগুলো মূলত শেষ হয় না, যেমন তোমার সৌরশক্তি, বায়ু শক্তি, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। এগুলো কিন্তু মানুষ সমস্ত জায়গায় এগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলা যেতে পারে, বা এগুলোই হচ্ছে তোমার সর্বত্র প্রাপ্তব্য সম্পদ, সমস্ত জায়গায় মূলত রয়েছে বলা যেতে পারে। তো পুনর্ভব বা প্রবাহমান সম্পদের ক্ষেত্রে বলা যেতে পারে প্রকৃতি প্রবাহমান যে সম্পদ সেটা বারবার নবীকরণ করতে পারে বলে প্রবাহমান সম্পদকে পুনর্ভব সম্পদ বলা হচ্ছে। যেমন সূর্যকিরণ, বাতাস, বৃষ্টিপাত, এগুলো সব জায়গায় পাওয়া যায় এবং এই সম্পদের কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা নেই, সুতরাং এগুলোকে পুনর্ভব বা প্রবাহমান সম্পদ বলা যেতেই পারে। প্রবাহমান বলতে এগুলো হচ্ছে অসীম, এগুলো জলধারার মতো, জলধারার যেরকম শেষ থাকে না নদীর জলধারার মতো, সেরকম এরও কোনো শেষ নেই। তো তার জন্য নদীর জলধারার সঙ্গে তুলনা করে এটাকে আমরা প্রবাহমান সম্পদ বলে চিহ্নিতকরণ করে থাকি। ফ্লো রিসোর্স যেমন বায়ু, সূর্যকিরণ, এই সমস্ত এগুলোকে আমরা কিন্তু ফ্লো রিসোর্স বলে থাকি। এবারে আমরা অন দ্য বেসিস অফ অ্যাভেলেবিলিটি, অর্থাৎ তার প্রাপ্যতা অনুসারে যদি আমরা ভাগ করি, এক্সিস্টিং রিসোর্স অর্থাৎ যার অস্তিত্ব রয়েছে সেটাই হচ্ছে এক্সিস্টিং রিসোর্স, এবং যেটা পোটেনশিয়াল রিসোর্স, যার সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে সম্ভাব্য সম্পদ। এক্সিস্টিং রিসোর্সটাকে আমরা অ্যাকচুয়াল রিসোর্স বা ডেভেলপড রিসোর্সও বলতে পারি, প্রকৃত বা বিকশিত সম্পদ, যে সমস্ত সম্পদগুলো কোনো একটা জায়গায় তোমার গচ্ছিত বা বিষয়গুলো রয়েছে, গচ্ছিত রয়েছে বলা যেতে পারে বা আবদ্ধ রয়েছে, সেগুলোই এক্সিস্টিং সম্পদ বলা যেতে পারে। আর যেটা রয়েছে পোটেনশিয়াল রিসোর্স বা তোমার সম্ভাব্য সম্পদ, যেগুলো সম্ভাবনা রয়েছে, যেমন আফ্রিকার জাইরে, কেনিয়া, সুদানের জলবিদ্যুৎ শক্তির যে সম্ভাবনা, কিন্তু যেটা অ্যাকচুয়ালি আছে এক্সিস্টিং বলতে, যেমন কানাডা, ইউএসএ জলবিদ্যুৎ তৈরি হচ্ছে, ব্যবহার হচ্ছে, কিন্তু কিছু কিছু দেশের জলবিদ্যুৎ সম্ভাবনা রয়েছে কিন্তু এখনো সেইভাবে ব্যবহার হয়তো হয়নি। অন দ্য বেসিস অফ ডিস্ট্রিবিউশন অ্যান্ড লোকেশন অফ রিসোর্স যদি আমরা দেখি, রিসোর্স অ্যাভেলেবিলিটি ইউনিভার্সালি
অর্থাৎ সব জায়গায় যদি সেটা ব্যবহার থাকে, বিশ্বজনীন ব্যবহার থাকে, সেটাকে আমরা বলতে পারি সব জায়গায় সেটা হয়তো তোমার ইউনিভার্সালি বলতে এটা ইউবিকুইটাসও বলা যেতে পারে বা সর্বত্র প্রাপ্তব্য সম্পদ বলা যেতে পারে। তো এইগুলোর মধ্যে সর্বত্র প্রাপ্তব্য যে সম্পদটা রয়েছে, ইজিলি অর জেনারেলি অ্যাভেলেবেল যে রিসোর্সটা রয়েছে আর কি, ওভারঅল অ্যাভেলেবেল, এটাকে আমরা ওভারঅল অ্যাভেলেবেল বলতে পারি। অর্থাৎ সব জায়গায় এর সর্বত্র প্রাপ্ত বা ইউবিকুইটাস বলা যেতে পারে। যেমন বাতাসের অক্সিজেন বলা যেতে পারে, সয়েল তোমার রয়েছে, সানলাইট, এয়ার, এই সমস্ত এগুলো রয়েছে ওভারঅল অ্যাভেলেবেল রিসোর্স। এবং ইজিলি অর জেনারেলি অ্যাভেলেবেল রিসোর্স যেটা, এটা হচ্ছে তোমার সহজলভ্য সম্পদ, যেটা পৃথিবীর সর্বত্র পাওয়া না গেলেও বেশিরভাগ জায়গাতে যেগুলো পাওয়া যায়। যেমন তোমার সয়েল, তোমার মানে বাতাস, এগুলো বলা যেতে পারে তোমার সর্বত্র প্রাপ্তব্য সম্পদের মধ্যে। যেমন বাতাসের অক্সিজেনটা সব জায়গায় পাওয়া যায়, কিন্তু বাতাসটা সব জায়গায় মানে আমি যদি বলি যে বিশুদ্ধ বাতাস সব জায়গায় নাও থাকতে পারে, সেক্ষেত্রে বিশুদ্ধ বাতাস হয়ে যাবে কিন্তু তোমার ইজিলি অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন সেটা সহজলভ্য হয়ে যাবে। বা উর্বর কৃষি জমি, সেটা সহজলভ্য হয়ে যাবে। ব্যাপারটা সব জায়গায় না থাকলেও অধিকাংশ জায়গায় পাওয়া যায় বলা যেতে পারে। তারপরে কিছু রয়েছে রেয়ারলি অ্যাভেলেবেল রিসোর্স, অর্থাৎ তার একটা দুষ্প্রাপ্য সম্পদ, যেটা মুষ্টিমেয় কয়েকটা জায়গায় পাওয়া যায়। যেমন ধরো টিনটা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বলিভিয়াতে পাওয়া যায়। তারপরে যেটা রয়েছে তোমার এটা হচ্ছে তোমার ইউনিকুইটস বা অদ্বিতীয় সম্পদ, যেটা সিঙ্গলি অ্যাভেলেবেল রিসোর্স, এটা একটা জায়গাতেই পাওয়া যায় মূলত। The resource is collection from only one place on the earth, such as cryolite, যেটা সাউথ ওয়েস্ট পার্ট অফ গ্রিনল্যান্ডের দক্ষিণ পশ্চিম অংশে দেখা যায়। গ্রিনল্যান্ডের যে বাণিজ্যিক ক্রায়োলাইট, সেটা একদমই গ্রিনল্যান্ডেই পাওয়া যায়। অন দ্য বেসিস অফ রিসোর্স পারসেপশন অনুযায়ী যদি আমরা দেখি, একটা হচ্ছে ট্যানজিবল রিসোর্স, বস্তুগত সম্পদ যেগুলো স্পর্শযোগ্য, যেমন জল, বাতাস, জল, আকরিক লৌহ, কয়লা, যন্ত্রপাতি, এগুলো হতে পারে। এগুলোকে আমরা আবার ম্যাটেরিয়ালিস্টিক রিসোর্স বলতে পারি, বস্তুগত সম্পদ, স্পর্শযোগ্য সম্পদ, ট্যানজিবল। আর ইনট্যানজিবল অর্থাৎ অস্পর্শযোগ্য সম্পদ, যেগুলোকে আমরা স্পর্শ করতে পারি না কিন্তু কিছু কার্যকারিতা, ব্যবহারযোগ্যতা রয়েছে, যেটাকে আমরা নন ম্যাটেরিয়ালিস্টিক রিসোর্স অর্থাৎ অবস্তুগত সম্পদ হিসাবে তুলে ধরতে পারি। যেমন মানুষের শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবনী ক্ষমতা, আইন, এই সমস্ত কিছুকে বলা যেতে পারে। অন দ্য বেসিস অফ ওনারশিপ অফ রিসোর্স, মালিকানা অনুসারে যদি আমরা দেখি তাহলে কতগুলো ভাগে রয়েছে। ইন্ডিভিজুয়াল রিসোর্স বা পার্সোনাল রিসোর্স, এটা ব্যক্তিগত সম্পদ, যেমন ইন্টেলিজেন্ট, পার্সোনাল কার, এগুলো হতে পারে পার্সোনাল অর ইন্ডিভিজুয়াল রিসোর্স। সেকেন্ড টাইপ ইজ সোশ্যাল রিসোর্স, কমিউনিটি রিসোর্স, এটাকে আমরা কমিউনিটি রিসোর্সও বলতে পারি। যেমন স্কুল, লাইব্রেরি, এই সমস্ত যে রিসোর্সগুলো রয়েছে, এগুলো সোশ্যাল অর কমিউনিটি রিসোর্সের মধ্যে পড়ে। হসপিটাল। তারপরে থার্ড টাইপ রয়েছে, দেখো, ন্যাশনাল রিসোর্স, জাতীয় সম্পদ, কোনো রাষ্ট্র বা সরকারের মালিকানাধীন যে সমস্ত রিসোর্সগুলো রয়েছে। যেমন এখানে এক্সাম্পল কি রয়েছে একটু দেখে নাও। ন্যাশনাল ল, রেলওয়ে, এই সমস্ত জাতীয় সম্পদ, বা কোনো একটা দেশের খনিজ সম্পদ জাতীয় সম্পদ হতে পারে। ভারতের বনজ সম্পদ জাতীয় সম্পদ হতে পারে। তারপরে টাইপটা রয়েছে ইন্টারন্যাশনাল রিসোর্স, আন্তর্জাতিক সম্পদ, যেটা বিভিন্ন দেশের ব্যবহারের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই, সেগুলোকেই আমরা আন্তর্জাতিক সম্পদ হিসাবে তুলে ধরতে পারি। যেমন বায়ুমণ্ডলের ওজোন স্তর যেটা রয়েছে, যেটার উপর সবারই কিন্তু অধিকার রয়েছে। বায়ুমণ্ডলের আন্টার্কটিকা মহাদেশ, এটাও কিন্তু সবার অধিকার রয়েছে, কারণ সেখানে মানুষ যেতে পারে না, সেখানে নির্দিষ্ট কোনো বসবাস নেই। সবারই কিন্তু অধিকার রয়েছে আন্টার্কটিকায় যাওয়ার বা আন্টার্কটিকার গবেষণা করার জন্য সবারই কিন্তু একটা অধিকার রয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব বাণিজ্য যে সংগঠনটা রয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব বাণিজ্য, এটাও কিন্তু সবার অধিকার রয়েছে। সম্মিলিত জাতিপুঞ্জ, এগুলো ইন্টারন্যাশনাল রিসোর্স বলা যেতে পারে। তারপরে তোমার সাউথ পোল বা দক্ষিণ মেরু অঞ্চল, এটাও কিন্তু সবারই একটা ইন্টারন্যাশনাল সম্পদ বলা যেতে পারে। অন দ্য বেসিস অফ হিউম্যান ডেভেলপমেন্ট, লাইফ এক্সপেক্টেন্সি আর রিসোর্স, নলেজ অ্যাজ রিসোর্স, স্ট্যান্ডার্ড অফ লিভিং অ্যাজ রিসোর্স, এগুলো মূলত আমরা
হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যখন আমরা পড়াবো তখন কিন্তু বিষয়টা আলোচনা তখন চলে আসবে। এগুলো মূলত হিউম্যান জিওগ্রাফির পার্ট রয়েছে, মূলত এগুলো তখন আমরা আলোচনা করব। এখানে একটু বলে নিই, লাইফ এক্সপেক্টেন্সি অ্যাজ রিসোর্স বলা যেতে পারে সম্পদ, আয়ু সম্পদ হিসাবে আয়ুটাকে একটা দেখা হয়, মানুষের গড় আয়ু এটা সম্পদ হিসাবে দেখা হয়। মানুষের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স মানব সম্পদের যে সূচক সেটা নির্ধারণের জন্য একটা দীর্ঘ সুস্থ জীবনের এটাকে ভ্যালু দেওয়া হয়, এবং সেখানে একটা শিশুর জন্মের সময় প্রত্যাশিত আয়ু দেখা হয়, সর্বোচ্চ মান 85 ইয়ার এবং সর্বনিম্ন 25 ইয়ার। এটার ভিত্তিতে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স করা হয়। নলেজ অ্যাজ রিসোর্স অর্থাৎ সম্পদ হিসাবে জ্ঞান, প্রাপ্তবয়স্কের সাক্ষরতার হার এবং কতজন শিক্ষার্থী প্রাথমিক, মাধ্যমিক, উচ্চশিক্ষা লাভ করেছে সেটার ভিত্তিতে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স করা হয়। এটাও একটা গুরুত্বপূর্ণ সম্পদ। মানুষের জীবনযাত্রার মান, স্ট্যান্ডার্ডটি অফ লিভিং অ্যাজ রিসোর্স অর্থাৎ মানুষের জীবনযাত্রার মান, এটা জিডিপির সাহায্যে পরিমাপ করা হয়, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এটা সর্বোচ্চ মান 40,000 এবং সর্বনিম্ন মান $100 করা হয়েছে। এই প্রসঙ্গে জেনে রাখো, দ্য থিওরি অফ প্রাইস একটা গ্রন্থ রয়েছে, এটা রচিত হচ্ছে স্টিগলার। ডিফারেন্ট টাইপস অফ রিসোর্স ইন ইন্ডিয়া, ভারতের ক্ষেত্রে যদি আমরা দেখি, ন্যাচারাল যে সমস্ত রিসোর্স রয়েছে ভারতের ক্ষেত্রে, ল্যান্ড রিসোর্স, টোটাল এরিয়া অফ ইন্ডিয়া ইজ অ্যাবাউট 32,87,000 square kilometer. India has the largest agricultural land among the Asian countries and the largest irrigated area in the world. Water resource যদি আমরা দেখি ভারতবর্ষের ক্ষেত্রে, India is a land of rivers like Ganga, Indus, Brahmaputra, Mahanadi, Godavari, Krishna, Kaveri, etc. with their large water content flow through India. ভারত বাহিত হয়। These rivers play an important role in areas of hydroelectric power, water transport, supply of drinking water and irrigation water, deposition of fertile seed, সমস্ত কিছুর ক্ষেত্রে, পলিমৃত্তিকা সৃষ্টির ক্ষেত্রে হোক, পানীয় জলের উৎসের ক্ষেত্রে হোক, পরিবহনের ক্ষেত্রে হোক, শক্তি সম্পদ উৎপাদনের ক্ষেত্রে হোক, জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও, সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল কিন্তু প্লে করে এই সমস্ত ওয়াটার বডিগুলো। যাই হোক, এবারে আমরা ফরেস্ট রিসোর্স দেখব। ফরেস্ট কভার অ্যাবাউট 21.05% অফ দ্য টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান স্টেট ফরেস্ট রিপোর্ট 2011 অ্যাকর্ডিং টু। ভ্যালুয়েবল টিম্বার অ্যান্ড আদার বাই প্রোডাক্ট আর অবটেন্ড ফ্রম দিস ফরেস্ট, সমস্ত ফরেস্ট থেকে বিভিন্ন কাষ্ঠ জাতীয় প্রোডাক্টগুলো উৎপাদন হয়, টিম্বার, কাষ্ঠমণ্ড তৈরি হয়। অ্যানিমেল রিসোর্সগুলোর মধ্যে দেখো, ইন্ডিয়া ইজ রিচ ইন বায়োডাইভার্সিটি, স্পেসিক্যালি ইন ফনা, অ্যানিমেল লাইফটাকে আমরা ফনা বলি, ইন টার্মস অফ ডোমেস্টিক অ্যানিমেল অ্যান্ড ক্যাটেল লাইক গোটস, শিপস, কাউস, বাফেলো, ইয়াক্স, এই সমস্ত পশুগুলো পালিত হয় এবং সেগুলো থেকে যথেষ্ট অ্যানিমাল রিসোর্স আমরা পাই। হিউজ কোয়ান্টিটি অফ মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট, মিট, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। চামড়া, ডিম, প্রোডাকশন অফ দিস গোটস, শিপ, পিগ, পোলট্রি, সমস্ত কিছু থেকে আমরা পাচ্ছি। ফিশ রিসোর্সের মধ্যে দেখো, ইন ইন্ডিয়া ফিশ ইজ কট বোথ ইনল্যান্ড ফ্রেশ ওয়াটার, রিভার্স, লেক অ্যান্ড পন্ডস, অ্যাজ ওয়েল অ্যাজ স্যালাইন ওয়াটার অফ দ্য ওসিয়ান, অর্থাৎ মিষ্টি জল, স্বাদু জল, সব থেকেই আমরা কিন্তু মৎস্য সম্পদ আমরা পাচ্ছি। এগ্রিকালচারাল রিসোর্সগুলোর মধ্যে ভারত হচ্ছে তোমার কৃষি প্রধান দেশ, এখানে বিভিন্ন লার্জ কোয়ান্টিটি অফ প্যারি, হুইট, সুগারকেন, cotton, jute, oilseed, etc. are cultivated in the fertile plains and river valley. Beside large quantity of tea, coffee, rubber, coconut, different types of spices, fruits and vegetables are also produced here. Mineral resource, বিভিন্ন mineral resource রয়েছে আমাদের ভারতবর্ষে। India is a rich on resources such as coal, iron ore, bauxite, mica, manganese, limestone, etc. However, petroleum is scarce in India. ইন্ডাস্ট্রিয়াল রিসোর্স রয়েছে, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি রয়েছে, কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ডেভেলপ হয়েছে, আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি রয়েছে, সুগার ইন্ডাস্ট্রি রয়েছে, ইঞ্জিনিয়ারিং, টি, জুট, ইনফরমেশন টেকনোলজি, জুয়েলারি ইন্ডাস্ট্রি রয়েছে। হিউম্যান রিসোর্স, মানুষের যেহেতু লার্জেস্ট পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড, এখন ইন্ডিয়া সেকেন্ড লার্জেস্ট হয়ে গেছে চীন, আগে ছিল চীন প্রথম। তো যাই হোক, ওয়ার্ল্ড লার্জেস্ট প্রোডাক্টিভিট পপুলেশন রয়েছে, ইয়ং পপুলেশন এখানে রয়েছে, সুতরাং মানব সম্পদের ক্ষেত্রে এখানে কোনো ঘাটতি থাকে না। কনজারভেশন অফ রিসোর্স বা সম্পদের যে সংরক্ষণ ব্যাপারটা যদি আমরা দেখি,
সম্পদ সংরক্ষণ কাকে বলে? সংরক্ষণ কথার অর্থ হচ্ছে প্রয়োজনের তুলনায় যে জিনিস যোগান স্বল্প সেটা ভবিষ্যতের জন্য কিছুটা সংরক্ষণ করে রাখা, যেটা আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট ওই রিলেটেড আলোচনা আমরা পেয়ে থাকি। এটাই মূলত সংরক্ষণ বলা চলে। ভবিষ্যতের জন্য সেটাকে সুরক্ষিত করে রাখা, বা বলা যেতে পারে ভাবি কালের জন্য আমরা দুর্লভ জিনিসটাকে সংগ্রহ করে রাখবো, ভবিষ্যতের জন্য সুপরিকল্পিতভাবে বিচক্ষণভাবে দক্ষ ব্যবহারের মাধ্যমে সম্পদটাকে আমরা কাজে লাগাবো, যাতে ভবিষ্যৎ প্রজন্মের মানুষ সম্পদের ব্যবহার থেকে যাতে তারা বঞ্চিত না হয়। এটাই হচ্ছে মূলত কনজারভেশন অফ রিসোর্স। ইম্পর্টেন্স রয়েছে বিভিন্ন কনজারভেশনে, বিভিন্ন গুরুত্বগুলো রয়েছে। মেথড অফ কনজারভেশন অফ রিসোর্স, এটা গভর্নমেন্ট রেস্ট্রিকশন করে হতে পারে, মেইনটেনেন্স অফ ব্যালেন্স বিটুইন প্রোডাকশন কনজাম্পশনের মধ্যে ব্যালেন্স করে হতে পারে, অর্থাৎ উৎপাদন অনুযায়ী ব্যবহার করতে হবে, এরকম একটা বিষয় রয়েছে। এই বিষয়গুলো রয়েছে। যাই হোক, ইম্পর্টেন্স টু বি গিভেন ফুল ইউটিলাইজেশন অফ রিসোর্স, অর্থাৎ সম্পদকে যাতে আমরা পরিপূর্ণ ব্যবহার করতে পারি, পরিপূর্ণ উপযোগী করে তুলতে পারি, সেই দিকে আমাদের সচেষ্ট থাকতে হবে। প্রপার প্ল্যান রিকোয়ার্ড ফর ইউজ অফ রিনিউয়েবল রিসোর্স, অর্থাৎ পুনর্ভব সম্পদগুলোকে আরো বেশি মাত্রায়, ব্যাপক মাত্রায় ব্যবহারের জন্য উপযুক্ত পরিকল্পনার বাস্তবায়ন করা দরকার বলা যেতে পারে। গভর্নমেন্ট কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাওয়ারনেস ইজ এসেনশিয়াল ফর প্রিজার্ভেশন অফ ডিফারেন্ট রিসোর্স, অর্থাৎ সরকারি পদক্ষেপ তো আছেই, সরকারি নিয়ন্ত্রণ তো আছেই, সেই সাথে জনসচেতনতা বাড়ানো কিন্তু একটা লক্ষ্য বলা যেতে পারে। এসেনশিয়াল টু প্রিজার্ভেশন অফ ডিফারেন্ট রিসোর্স ফর এক্সট্রাকশন রিসোর্স ইউজ অফ সায়েন্টিফিক মেথড অ্যান্ড টেকনোলজি ইজ এসেনশিয়াল, অর্থাৎ সম্পদের পরিপূর্ণ ব্যবহারের জন্য বৈজ্ঞানিক পদ্ধতি, প্রযুক্তিবিদ্যার উন্নতি, এগুলো কিন্তু বিশেষ প্রয়োজনীয়। সব থেকে আগে যেটা দরকার সেটা হচ্ছে জনসচেতনতা, পাবলিক অ্যাওয়ারনেস। এটা যত বাড়বে ততই আমরা কিন্তু সম্পদটাকে ভবিষ্যতের জন্য, ভাবি কালের জন্য আমরা কিন্তু সেটাকে সুরক্ষিত করে রাখতে পারবো। ভবিষ্যতের কথা ভেবে আমরা বর্তমানে সেটাকে ব্যবহার করতে পারবো। তো যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্তই। আজকে আমরা রিসোর্স রিলেটেড বিভিন্ন আলোচনাগুলো করলাম। মূলত রিসোর্সের যা কিছু আলোচনা আমাদের সিলেবাসে রয়েছে সমস্ত পুরোটাই কিন্তু আজকে শেষ হয়ে গেল। তোমরা ভালো করে পড়বে, অনলাইন আর ইনফরমেশন তোমাদের পাঠিয়ে দেব। তো আজকের আলোচনা তোমরা সবাই বুঝতে পারলে কিনা আমাকে একটু জানাবে। শেষ পর্যন্ত যারা রয়েছে ক্লাসরুমে একটুখানি কমেন্ট করবে। আচ্ছা, ঠিকঠাক বোঝা গেল বিষয়গুলো? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি।